চৌঠা মে পশ্চিমবঙ্গে পরিবর্তন আর মহাকরণের প্রত্যাবর্তন। বিজেপি সরকার চালাবে রাইটার্স থেকেই। কয়েক বছর আগেও বাংলায় বিধানসভার ভোট মানেই ছিল লালবাড়ির লড়াই। এই হচ্ছে সেই লালবাড়ি, ব্রিটিশদের দেওয়া নাম রাইটার্স বিল্ডিং। মহাকরণ, লাল রঙের মহাকরণ। हमारा कमिटमेंट बहुत पुराना था, जो हम लोग राइटर्स बिल्डिंग से ही हमारा सरकार का परिचालन। লাল দিঘির পাড়ে লালবাড়ি, রাইটার্স বিল্ডিং। একসময় রাইটার্স মানে ছিল চরম ব্যস্ততা, ফাইলের নাড়াচাড়া, মন্ত্রীদের যাওয়া আসা। গত কয়েক বছর ধরে সেই ঘরগুলো ফাঁকা, একা। এই লালবাড়ি বহু ইতিহাস দেখেছে। ৭৭, দেখেছে 2011 পরিবর্তনের ঝড়। 2013 সালে রাজ্য প্রশাসনের সদর দপ্তর মহাকরণ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নবান্নে। এরপর থেকেই ধীরে ধীরে যেন ব্রাত্য হয়ে গিয়েছে এই বিরাট লালবাড়ি। একা একা দাঁড়িয়ে দেখেছে সময়কে বয়ে যেতে। দেখেছে গঙ্গার ওপারে নীল সাদা বহুতলের দাপট। এভাবে প্রায় কেটে গিয়েছে 13 বছর। 26-এ আরেকটা বিধানসভা ভোট। এবার ভোটে কি হবে, প্রত্যাবর্তন নাকি পরিবর্তন? উত্তর মিলল সোমবার। ফের একবার বাংলা জুড়ে পরিবর্তনের ঝড়। প্রত্যাবর্তনও হচ্ছে, তবে কোনো দলের নয়, মহাকরণের। বিজেপির আমলে রাজ্য সরকার চলবে এই মহাকরণ থেকে। हमारा कमिटमेंट बहुत पुराना था, जो हम लोग राइटर्स बिल्डिंग से ही हमारा सरकार का परिचालन। মহাকরণের যে দ্বিতীয় তল, এটি সিএম ব্লক বলে যেটি পরিচিত, সেখান থেকে তিনি সরকার চালাচ্ছিলেন। বিজেপির সরকার আসার পর মুখ্যমন্ত্রী সহ তার যারা মন্ত্রী পরিষদের সদস্যরা হবেন, তারা পুনরায় মহাকরণে ফেরত আসবেন এবং এটি সেই সিএম ব্লক যেটা ছিল, যেখানে বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায় তারা এর আগে মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার এখান থেকে সামলে গিয়েছিলেন। যদিও মহাকরণ সংস্কারের কাজের ক্ষেত্রে এখন কিছু জায়গা বাকি রয়েছে, দ্রুততার সাথে সেই সংস্কার চলছে এবং পূর্ত দপ্তরের তরফ থেকে সেই কাজ দ্রুত শেষ করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চৌঠা মে পশ্চিমবঙ্গে পরিবর্তন, গেরুয়া ঝড়। সরকার করছে বিজেপি, ফিরছে লালবাড়ি। নিউজ 18 বাংলা। 2011 থেকে বন্ধ দুর্গা মন্দির। বছরে খোলা হতো দুবার, দুর্গাপুজো এবং কালীপুজোর সময়। আসানসোল উত্তরে বিজেপির জয়ের পর সেই মন্দিরই আবার খুলল। সোমবার বিজেপির জয়। 14 বছর পর খুলে গেল মন্দিরের দরজা। দরজা খুলে করা হয় ঝাড়পোছ। এরপরে মন্দিরের বাইরে স্লোগান। এ ছবি আসানসোলের। 2009 से बंद था और यहाँ बोला गया था कि अगर मंदिर खुलेगा तो खून का नदियाँ बहा देंगे। तो आज बीजेपी के वजह से आज हम लोग का मंदिर खुल रहा है, माता रानी का मंदिर खुल रहा है। और किसका कौन खून बहाता है वो माता रानी देख लेगा सबका लेके। जय जय श्री राम। আসানসোল উত্তর কেন্দ্রের মধ্যে আসানসোল বাজার। এখানেই রয়েছে প্রায় 30 বছরের পুরনো দুর্গা মন্দির। এই মন্দিরের আশপাশে মুসলিম এলাকা। অশান্তির জেরে 2011 সালে এই মন্দিরের গেটে তালা পড়ে, বন্ধ হয় নিত্য পুজো। বছরে দুবার খোলা হতো, দুর্গা পুজো এবং কালী পুজোর সময়।
এ নিয়ে জলগড়ায় কলকাতা হাইকোর্টে স্থানীয়দের দাবি মন্দির খোলার নির্দেশ দেয় আদালত, কিন্তু তা কার্যকর করেনি প্রশাসন। এসবের মধ্যে 26-এ বিধানসভা ভোট। আসানসোল উত্তর থেকে জয়ী বিজেপির কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। ভোটে জেতার পরের দিনই খুলে গেল মন্দিরের দরজা। এবার এই মন্দিরে প্রতিদিন পুজো। 2011 के बाद जब टीएमसी गवर्नमेंट आई और यहाँ के जो माइनॉरिटी के जो लोग हैं उन लोगों का विरोध के चलते हम लोग का यहाँ पूजा बंद हुआ। सिर्फ 3 पूजा हम लोग कर सकते थे, वो दुर्गा पूजा, काली पूजा, लक्ष्मी पूजा। कोर्ट का ऑर्डर हम लोग को मिलने के लिए भी कि पूजा हम लोग का राइट को हनन नहीं कर सकता है, लेकिन एडमिनिस्ट्रेशन उसको इम्प्लीमेंट नहीं किया कभी। आज तो मतलब खुशी का ठिकाना नहीं है। আমি বস্তিনবাজার দুর্গা মন্দির থেকে আমি আমার নিজের প্রচার চালু করেছিলাম এবং আমি কথা দিয়েছিলাম আসানসোলবাসীকে যে আমাদের সরকার হলে ওখানে নিত্য পুজো চালু হবে। সেই রকম কালকে সমস্ত সনাতনী ভাই বোনেরা সবাই গিয়ে সেখানে হাজির হয় এবং কালকে সেই পুজো কালকে পুজো হয়েছে। আসানসোলের কমিউনাল হারমোনি, সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কখনো নষ্ট না হয় সেদিকে সচেষ্ট থাকতে হবে। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা। অতীত থেকে শিক্ষা নিয়ে রণকৌশল এবং সেই মতো ভোটযুদ্ধে লড়াই, ভোটযুদ্ধের সাফল্য, বাংলা জুড়ে গেরুয়া ঝড়। অঙ্গ কলিঙ্গের পর এবার বঙ্গে বিজেপির সরকার। বাংলায় পরিবর্তন হয়ে গেছে। হিন্দিতে একটা কথা আছে, মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। তো মোদিজি থাকলে সব সম্ভব। 2011-য় বিজেপি ছিল শূন্য, 2021-এ 200 পারের ডাক দিয়ে থামতে হয়েছিল 77-এ, আর 26-এ বাংলা জুড়ে পদ্ম চাষ। তৃণমূলকে ধরাশায়ী করে বিজেপির ডাবল সেঞ্চুরি। বিজেপির এই বিরাট সাফল্যের পিছনে কাজ করেছে তাদের রণকৌশল। যেমন ভোটের আগের দিন বিভিন্ন নেতাদের ফোন করে বলা হয়, আপনি 10 জন ভোটারকে ভোট দিতে নিয়ে যাবেন, এই 10 জন আবার আরো 10 জনকে নিয়ে যাবেন, সেই 10 জন আরো 10 জনকে। এভাবেই দলে দলে বিজেপিকে ভোট দিতে হবে। অনেকেই বলতেন বিজেপির বাংলায় সংগঠন কোথায়, কিন্তু এবার তাদের যা জয়ের মার্জিন তাতে অনেকেই চমকে গিয়েছেন। এর পিছনেও রণকৌশল, স্ট্র্যাটেজি। মাননীয় মোদিজির উন্নয়নের মডেল, ভারতীয় জনতা পার্টির মাননীয় গৃহমন্ত্রীর দ্বারা তৈরি করা যে স্ট্র্যাটেজিকে বড় একটা টিম রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের তারা মাটিতে নামিয়েছে। বিজেপির ফোকাসে ছিল শহর এবং গ্রামাঞ্চলের পাড়ায় পাড়ায় ঘুরে একাধিক বৈঠক করেছেন বিজেপি স্থানীয় নেতা কর্মীরা। নেতৃত্বে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল, ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 15,000 পথসভা করেছে বিজেপি। রাজ্য জুড়ে উঠোন বৈঠক করেছে 1,65,000। গ্রামের বাসিন্দাদের সঙ্গে আলোচনায় বসেছে, খুঁটিয়ে খুঁটিয়ে জেনেছে স্থানীয়দের কি সমস্যা, কি চাহিদা, এলাকায় তৃণমূলের অত্যাচার চলে কিনা। বিধানসভা কেন্দ্র ধরে ধরে এইসব তথ্য পাঠানো হয় দলীয় নেতাকর্মীদের কাছে। তারপর ইস্যু ধরে চালিয়েছে প্রচার। এসবের সুতো পাকানোর কাজ শুরু হয়েছে অনেক আগে থেকে। পশ্চিমবঙ্গে পদ্ম চাষের জমি শক্ত করেছিলেন অমিত শাহ। 2022-এ সুনীল বানসালকে তিনি পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষক করেন, সহ পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে। 2025-এ সুনীল বানসালের সঙ্গে দায়িত্ব দেওয়া হয় ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেবকে। সুনীল বানসালের দায়িত্ব ছিল বুথ স্তরের নেতাকর্মীদের কাজ করানো, আর ভূপেন্দ্র যাদব এবং রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য ছিলেন গোষ্ঠী কোন্দল মেটাতে। মাননীয় মোদিজির উন্নয়নের মডেল, ভারতীয় জনতা পার্টির মাননীয় গৃহমন্ত্রীর দ্বারা তৈরি করা যে স্ট্র্যাটেজিকে বড় একটা টিম রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের তারা মাটিতে নামিয়েছে। তাদের সকলকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। মাননীয় সুনীল বানসাল থেকে শুরু করে মাননীয় ভূপেন্দ্র যাদবজি থেকে শুরু করে মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য, বিপ্লব দা এবং তারপরে আমাদের সমস্ত রাজ্য নেতৃত্ব, আমাদের রাজ্য সভাপতি, বিরোধী দলনেতা, প্রাক্তন রাজ্য সভাপতিগণ যারা অ্যাক্টিভলি কাজ করেছেন, দিলীপ দা, রাহুল দা, এবং তার মধ্যে আমিও আমার সামান্য কিছু কন্ট্রিবিউশন রেখেছি। সকল নেতৃত্বে এবং সব থেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করেছে তাদের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টির কর্মী এবং নেতৃত্ব কার্যকর্তা যাদেরকে আমরা বলি। তারা যারা মাটিতে লড়াই করেছে তৃণমূলের এত অত্যাচার সহন করার পরেও 21 থেকে লাগাতার
অত্যাচারের পরেও তারা যারা ময়দানে থেকেছে। একদিকে সংগঠনের জোর, আরেকদিকে দলীয় প্রচারের ঝড়, সবই স্ট্র্যাটেজি মতো। রাজ্য জুড়ে 19টি জনসভা এবং 2টি রোড শো করেন নরেন্দ্র মোদী। 29টি জনসভা এবং 11টি রোড শো করেন অমিত শাহ। মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এত এখানে পরিশ্রম করেছেন, তাকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। মাননীয় গৃহমন্ত্রীজি স্ট্র্যাটেজি প্রত্যেকটি সিটকে নিয়ে মেটিকুলাসলি প্ল্যানিং করে কিভাবে কি করতে হবে, সকলে মিলে সুন্দর একটি কনসোর্সিয়াম তৈরি হয় এবং যেভাবে আমাদের সিম্ফনি তৈরি হয়, এক একজন এক একটা বাদ্যযন্ত্র বাজায়, কেউ তবলা, কেউ সেতার, এবং সবাই যখন নিজের কাজ করে একটা সুন্দর কোঅর্ডিনেশন তৈরি হয় এবং একটা সুন্দর সিম্ফনি তৈরি হয়েছে। একেবারে ছক কষে ভোটে লড়া, প্রতি ইঞ্চির জন্য রণকৌশল। ভোটের কুরুক্ষেত্রে তৃণমূলকে ধরাশায়ী করে বিজেপির জয় জয়কার। সোমবার ভোটে জিতে সোশ্যাল মিডিয়ায় অমিত শাহ লেখেন, আমার মতো প্রতিটি বিজেপি কর্মীর জন্য এটি গর্বের মুহূর্ত যে গঙ্গোত্রীতে মা গঙ্গার উৎস থেকে শুরু করে গঙ্গাসাগর পর্যন্ত আজ সর্বত্র বিজেপির গেরুয়া পতাকা গর্বের সঙ্গে উঠছে। বাংলায় বিজেপির এই ঐতিহাসিক জয় আমাদের অসংখ্য কর্মীর ত্যাগ, সংগ্রাম ও আত্মবলিদানের ফল। এটি সেই সব পরিবারের ধৈর্যের জয় যারা হিংসা সহ্য করেও গেরুয়া পতাকা ছাড়েনি। নিউজ 18 বাংলা।